নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা পুলিশের সাহায্যের জন্য কথা বিনায়ক স্যারকে ফোন করেন, কারণ পূর্বে একটা দায়িত্বে ছিল আর তার জন্যই বিনায়ক স্যারকে সেই হোটেল জয়ে ওনাকে ডেকে পাঠান কথা। এরপর দেখা যায় যে বিনায়ক স্যারও চলে আসেন। এরপর বিনায়ক স্যার এসে বলেন যে কী হয়েছে কথা, তুমি আমাকে এইভাবে হঠাৎ ডাকলে যে? এরপর কথা বলে যে হ্যাঁ স্যার, একটা জরুরি দরকারি কাজে আপনাকে ডেকেছি। আমি জানি আমি আপনাকে অসময়ে বিরক্ত করেছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। এরপর বিনায়ক স্যার বলেন যে এসব নিয়ে তুমি ভেবো না, কিন্তু তুমি পূরবীকে বা প্রত্যয়কেও তো ডাকতে পারতে, ওরা তো সব বিষয়টা জানে। এরপর কথা বলে হ্যাঁ স্যার, কিন্তু আমি যার বিষয়ে জানতে চাইছি মানে আমার শ্বশুর মশাই, আর ওনার বিষয়ে যদি জানতে চাই তাহলে প্রত্যয়দা কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করবেন, তাই আমি কোনো প্রমাণ ছাড়া আগে কিছু বলতে চাইছি না। আগে প্রমাণ নিয়ে তারপর আমি সবাইকে সবটা জানাতে চাই। অন্যদিকে দেখা যায় যে এভির কাছে অতুল একটা ফোন করে যে দুর্গাপুজোর মেনুটা কি হবে সেটা জানতে চায়। তখন এভি বলে এটা তো অনেক দূরে, আর তাছাড়া তার আগে তো আমাদের কাছে আরো অনেক ফেস্টিভ্যাল আছে, সেটা নিয়ে ভাবো। এরপর এই কথা হতে থাকে। তখন সেখানে নীলাদ্রি আক্কি এভির ঘরে চলে আসে। তারা এসে এভিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই কথাকে দেখেছিস, ও কোথায় আছে তুই কি জানিস? তখন এভি বলে ও কথা নয়, ও বুলি, আর ও কোথায় আছে আমি কি করে জানবো? আর তাছাড়া ও তো হচ্ছে তোদের লিডার আর তোদের মাস্টার, ও কোথায় আছে সেটা আমি কি করে জানবো? কেন, তোদেরকে কিচ্ছু বলে চাইনি? এরপর তারা সবাই বলে যে দেখো, আমি জানি যে তুমি একটু রেগে আছো ওর উপর, কিন্তু সত্যি ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এভি বলে কেন, আমি কি ওর বেবি সিটার নাকি আমি ওর বডিগার্ড যে আমি জানবো সবটা? তখন আকি বলে ব্রো, তুই এরকমটা কেন বলছিস? আমাদের তো টেনশন হচ্ছে, বল। সারা বাড়ি ওকে খুঁজলাম, ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর আকি ফোন করে, এদিকে এভি বলে কর কর, কিন্তু ওকে না ফোনেও পাবি না, বুঝতে পেরেছিস? কারণ ও যা করে একাই করে, আর তোদেরকে আবার বলে যাবে, সেটা আবার হয় নাকি? এইসব কখনো করবে না। এরপর ফোনটা যখন রিসিভ করে না তখন এভি বলে এই তো ফোনটা রিসিভ করলো না, তো আমি তো জানতাম এরকমই হবেই। এদিকে কথা বিনায়ক স্যারকে সব বিষয়টা খুলে বলে যে আমার মনে হচ্ছে বাবা কোনোভাবে এই চক্রান্তে জড়িয়ে যাচ্ছে, উনি না চাইতেও এটা জোর জবরদস্তি করতে হচ্ছে, তাই সত্যিটা আমাকে জানতেই হবে। বাবা কোনো বিপদের মধ্যে পড়েনি তো? এরপর বিনায়ক স্যার কথাকে বলে যে দেখো কথা, আমি জানি বরাবরই তুমি একজন বুদ্ধিমতী আর এই মিশনে তোমার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কিন্তু দেশের জন্য কাজ করছি, তাই দেশের জন্য কাজ করতে গেলে কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা আমাদের কাছের মানুষ কে আছে কে নেই সেটা কিন্তু আমরা দেখি না, আমরা শুধু আমাদের দেশের কথাটাই ভাবি। এরপর কথা বলে কিন্তু আমার স্বামী আর শ্বশুর মশাই? তখন বিনায়ক স্যার বলেন না, সেটাও তুমি ভাববে না, যেটা উচিত আর যেটা দরকার সেটাই আমাদেরকে ভাবতে হবে। এরপর দেখা যায় যে তারা সিসিটিভি ফুটেজটা চেক করে আর সেই দেখতে পায় যে সেখানে ওই মহিলা রয়েছে, আর যাকে কিনা কথা আগেও গাড়ির মধ্যে সমীর গুহর সাথে দেখেছিল, কিন্তু কে এই মহিলা? আর তাদের কথোপকথন দেখে কথা বুঝে যায় যে দেখুন স্যার, দেখে মনে হচ্ছে যে বাবা কিছুতেই রাজি হচ্ছে না, ওনাকে জোর করা হচ্ছে, কিন্তু কেন, কি কারণে সেটাই তো বুঝতে পারছি না। কথাগুলো যদি শোনা যেত তাহলে ভালো হতো। এরপর বিনায়ক স্যার বলেন যে কিন্তু সিসিটিভি ফুটেজে তো কথা শোনা যাবে না। এরপর রেজিস্ট্রিতে আবার চেক করে দেখে, রেজিস্ট্রি যখন চেক করে তখন সেই যে মহিলা ছিলেন ওনার নামটা খুঁজে পায়, ওনার নাম হচ্ছে জ্যোতিকা, আর এই জ্যোতিকার সাথে সমীর ঘোর কি সম্পর্ক সেটাই জানতে পারে। এর পরের দিন সকালে দেখা যায় যে বসার ঘরে গুহবাড়িতে সবাই বসে আছে, আর সেখানে সবাইকে কথা তলব দিয়েছে যে, আর এভিও চলে আসে, আর এভি এসে বলে যে কি হলো সবাই একসাথে এইভাবে, নবীন প্রবীণ বাবা, এখন আমাকে এটা বলিস না যে বুলি ডেকে পাঠিয়েছে। তখন সবাই ইশারা করে বলে যে হ্যাঁ। এরপর এভি সেখান থেকে চলে যাচ্ছিল, তখন কথা বলে যে ভালো সাহেব, আপনারও কিন্তু এখানে থাকা দরকার। এরপর সমীর গুহ আসাতেই বলে যে যাকে নিয়ে এই কথাটা তারই তো এখানে থাকতে হবে, কিন্তু সেই তো আসছে না। সমীর গুহ তারপর আসে, এরপর আসে যখন তখন সবার সামনে বলে যে আমরা যা দেখতে পাই আসলে কিন্তু সেটা হয় না, আর যা হয় না সেটাই আমরা দেখতে পাই, তাই
মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু অবাক করে দেয়। এরপর সমীর গুহকে এই কথাটা ইশারা দিয়ে ওনার সামনে গিয়ে বলে যে আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা ঠিক, সেটা কিন্তু আগে থেকে যাচাই করবেন না, আগে সবটা জেনে তারপরে যাচাই করবেন। এরপর সমীর গুহ এটা ভাবতে লাগে যে এই বুলি মেয়েটা কোন ঠিক ভুল কথাটা বলছে। এরপরই দেখা যায় যে সবাই বলছে যে কেন, কেউ কি আসবে? তখন দেখা যায় যে যুথিকা সেই মহিলা ওই বাড়িতে প্রবেশ করে। আর যুথিকাকে দেখে তো সমীর একেবারেই অবাক হয়ে যায় যে যুথিকা এখানে কি করছে, আর ও এই বাড়িতেই বা কেন এসেছে। এরপর যুথিকাকে দেখার পর যুথিকা বলে যে সবাই জিজ্ঞাসা করে, সবার মনে তো একটা প্রশ্নই থাকবে যে এই মহিলাকে, আর এই মহিলাটা বা এখানে কেন এসেছে। এরপর বুলিকে জিজ্ঞাসা করলে বুলি বলে যে যে এসেছে উনি ভালো বলতে পারবেন যে উনি কে। তারপর যুথিকা সবার সামনে বলে দেয় যে আমি হলাম সমীর গুহর স্ত্রী। এই কথাটা শোনার পর সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই মহিলাটা কি বলছে, হঠাৎ করে কেউ দুম করে এসে আর এরকম একটা কথা বলে ফেললেই হলো। সবাই তাকে জিজ্ঞাসা করে যে শোনো, তুমি এসব কি বলছো, আর কোথা থেকেই বা এসেছো, হঠাৎ করে এরকম একটা কথা হুটহাট বলে দিলেই হলো। এরপর এভি বলে শুনুন, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি এখানে কেন এসেছেন আর কার অজুহাত দিয়ে এসেছেন সেটা কিন্তু আমি ভালো করেই বুঝতে পারছি। তাই আজকে আমি দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। সবার আগে বুলিকে ওরফে কথাকে যখন বের করে দিতে যায় তখন কথা এভিকে চাপা গলায় বলে যে শুনুন পাচক মশাই, যদি আপনি আমাকে বের করে দেন তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে না সবকিছু, আপনি আগে সবটা শুনুন। এরপর যুথিকা বলে ওকে তুমি বের করে দিতে পারো, কিন্তু আমি কিন্তু এই বাড়ি থেকে যাব না, কারণ আমার অধিকার আছে। এরপর সবটা জানার পর এইদিকে চিত্রাও তার খেলা শুরু করে দেয়, বলে যে বড়দা ভাই আপনি এই কাজটা করলেন, আপনি এটা কি করে করতে পারেন, আপনি আমার বন্ধু সঞ্চিতার এত বড় একটা ক্ষতি করলেন। এদিকে এভিও ভাবতে লাগে যে না, মায়ের সাথে আমি আবারও দ্বিতীয়বার কোনো অন্যায় হতে দিতে পারি না। আমি এখন বুঝতে পারছি যে আপনি কেন মাকে খুঁজতে যাননি। এতদিন ভাবতাম যে এইচওএফ এর ভয়ে আপনি মাকে খুঁজতে যাননি, কিন্তু আসল কথা তো এটাই যে আপনি মাকে খুঁজতেই চাইলেন না, আপনি নতুন করে আবার সংসার করতে চাইছিলেন, এটাই তো। তখন সমীর গুহ চিৎকার করে ওঠে। এরপর অগ্নি বলে গলা নামিয়ে কথা বলুন, গলা নামিয়ে না কথা বললে সেখানে কিন্তু আপনি জোর গলায় কথা বলার মতো আপনার পজিশনটা নেই, তাই চুপ করেই থাকুন। আর আপনি তো কিছু বলছিলেন না, তাই না? এরপর যুথিকাকে সমীর বলে যে তুমি এখানে কেন এসেছো, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন যুথিকা বলে যে না, আমি কেন বেরিয়ে যাব, আমি তোমার স্ত্রী, আর এই সত্যিটা সবাইকে জানতে দাও। এদিকে যুথিকা মনে মনে বলতে লাগে যে এত বড় একটা সত্যি কথা তুমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছো। এত বছর তোমার যে ভয়টা ছিল সেই ভয়টাই আজকে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর সেটাই আজকে গুহবাড়িতেও প্রবেশ করে গেছে। আর এখন তুমি কি করবে? আর এই কারণেই তো তোমাকে ব্ল্যাকমেল করা হতো এতদিন, কিন্তু আজকে সবাই সব সত্যিটা জেনে ফেললো। এরপর এদিকে অগ্নি সমীর গুহর কাছে জবাব চাইছে যে আপনি জবাব দিন, আপনি চুপ করে আছেন কেন। এইদিকে এরপর কর্তা দাদুকেও অগ্নি জিজ্ঞাসা করে এবার আপনি কি বলবেন, আপনার বড় ছেলে যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, এখন পারবেন তো বিচারটা করতে? এরপর এইদিকে কর্তা দিদা বলে যে শোনো, এইভাবে কথায় কথায় সবকিছুর সমাধান হয় না। এরপর যুতিকাকে বলে শোনো মেয়ে, আমি জানি না তুমি কোত্থেকে এসেছো আর তোমার পরিচয় বা কি, আর আমি সেটা জানতেও চাই না, কিন্তু দয়া করে তুমি এখান থেকে চলে যাও। এদিকে সঞ্চিতাও সমীরকে জিজ্ঞাসা করতে করতে ও অজ্ঞান হয়ে যায়, বলে যে তুমি চুপ করে আছো কেন, তুমি জবাব দাও, উত্তর দাও তুমি। এই বলতে বলতে সঞ্চিতা অজ্ঞান হয়ে যায়। আর এদিকে এভি বলে যে সবকিছু হচ্ছে এই মেয়েটার জন্য, কথাকে দোষারোপ করতে থাকে। এরপর যে যুতিকা ছিলেন তাকে চলে যাওয়ার কথা বললে চিত্রা বলে না মা, ও কোথাও যাবে না, আর ও এই বাড়িতেই থাকবে।